স্টুডেন্টরা, আজকে আমরা পড়তে চলেছি কেমিস্ট্রি বা রসায়নবিদ্যা। সব এক্সামে এখান থেকে কোশ্চেন এসে থাকে এবং এটা খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। তো সামনে যাদের সিজিএল আছে বা যে কোনো এক্সাম আছে, আরআরবি, এনটিপিসি আছে, এনটিপিসি তো এই মুহূর্তে বেরোয়নি, জেই আছে, বিশেষ করে জেইদের জন্য কিন্তু খুবই দরকার এটা। খালি মতো প্রিলিমস না, মেন্সেও আসবে, ঠিক আছে? আচ্ছা, আর এটা সব পরীক্ষা এখান থেকে কোশ্চেন এসে থাকে। আর এটাকে সলভ করতে গেলে, এটাকে আমাদের ফুল মার্কস নিয়ে আসতে গেলে এখান থেকে কিন্তু বেসিক বা কনসেপচুয়ালি আমাদের বুঝতে হবে কেমিস্ট্রি জিনিসটা কি, ঠিক আছে? তো আমরা সেটাই বোঝার চেষ্টা করবো। আর সব পরীক্ষার জন্য আসবে, তোমরা দেখতে থাকো শুরু থেকে ক্লাসটা, আশা করি বুঝতে পারবে। তো কেমিস্ট্রিকে বিজ্ঞানের বিজ্ঞান বলা হয়, ঠিক আছে? কেমিস্ট্রি কি বলা হয়? বিজ্ঞানের বিজ্ঞান। অর্থাৎ কেমিস্ট্রি ছাড়া কোনো বিজ্ঞানকে আমরা কল্পনাই করতে পারি না। ফাদার অফ কেমিস্ট্রি বলা হয়ে থাকে ল্যাভয়েসিয়ারকে। কাকে বলা হয়ে থাকে? ল্যাভয়েসিয়ারকে, ঠিক আছে? ল্যাভয়েসিয়ারকে ফাদার অফ কেমিস্ট্রি বা কেমিস্ট্রির জনক বলা হয়ে থাকে। কেমিস্ট্রির জনক বলা হয়ে থাকে। ল্যাভয়েসিয়ারকে কেমিস্ট্রির জনক বলা হয়ে থাকে, ঠিক আছে? এবং ভারতীয় কেমিস্ট্রির জনক, ভারতীয় রসায়নবিদ্যার জনক বলা হয়ে থাকে পিসি রয়কে। পিসি রয়কে ভারতীয় রসায়নবিদ্যার জনক বলা হয়ে থাকে, ঠিক আছে? আচ্ছা, জোসেফ প্রিসলে, যে জিনিসগুলো আমাদের মনে রাখা দরকার আগে, ছোট ছোট ফ্যাক্ট। জোসেফ প্রিসলে অক্সিজেনের আবিষ্কার করেছিল। কেন অক্সিজেনের আবিষ্কারটা আমি আগে বললাম। জোসেফ প্রিসলে অক্সিজেনের আবিষ্কার করেছিল, অক্সিজেন, O2, ঠিক আছে? অক্সিজেনের আবিষ্কার করেছিল এবং তিনি বলেছিলেন যে এই অক্সিজেন ছাড়া কোনো জিনিসকে জ্বালানো সম্ভব না। অর্থাৎ যে কোনো জিনিসকে যদি আমি জ্বালাতে চাই, দহন করতে চাই, তাহলে আমার অক্সিজেন কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তাই জন্য এর আবিষ্কারটা হয়ে যায় গুরুত্বপূর্ণ। তাই জন্য এই আবিষ্কার করেছিলেন জোসেফ প্রিসলে, এটাও আমাদের মনে রাখতে হবে। আর তবে পরবর্তীকালে একটা জিনিস দেখা গেল, জার্কোনিয়াম। এটি কিন্তু জ্বালানোর উপস্থিতি ছাড়াও জ্বলতে পারে। পরবর্তীকালে দেখা গেল জার্কোনিয়াম কিন্তু অক্সিজেনের উপস্থিতি ছাড়াও জ্বলতে পারে। কোশ্চেন দেয় পরীক্ষায়, কোন পদার্থটি অক্সিজেনের উপস্থিতি ছাড়াও জ্বলার সক্ষমতা রাখে? সেটা হচ্ছে জার্কোনিয়াম, ঠিক আছে? তো তোমরা জেনে গেলে জার্কোনিয়াম এটা অক্সিজেনের উপস্থিতি ছাড়াও জ্বলতে পারে। এখান থেকে এক্সামে কোশ্চেন দেয়, যেগুলো আমি স্টার মার্ক করছি সেগুলো তোমরা অবশ্যই নোট ডাউন করবে, ঠিক আছে? আচ্ছা, আমরা কেমিস্ট্রিতে কি অধ্যয়ন করে থাকি? কেমিস্ট্রিতে আমরা পদার্থ এবং তার গুণাবলীর অধ্যয়ন করে থাকি। কেমিস্ট্রি মানে কি? কেমিস্ট্রি মানে হচ্ছে পদার্থ বা তার গুণাবলীর অধ্যয়ন করে থাকি। এই পদার্থকে ইংলিশে কি বলা হয়ে থাকে? ম্যাটার। কারণ আমি ইংলিশ টার্মগুলো লিখে রাখছি, কারণ সেন্ট্রালের এক্সামে তোমাদের অনেক ক্ষেত্রে ইংলিশ টার্মে আসে বা ইংলিশ টার্মটা হেল্পও করবে, বা অনেক সময় বাংলা না দিয়ে ডাইরেক্ট ইংলিশ টার্মই বলে দিতে থাকে। ওই জন্য আমি ইংলিশ টার্মগুলো সাথে সাথে লিখে দেবো। তা পদার্থকে ইংলিশে বলা হয়ে থাকে ম্যাটার। তো আমরা কেমিস্ট্রিতে কী অধ্যয়ন করি? এই ম্যাটার বা পদার্থের গুণাবলী অধ্যয়ন করি, ঠিক আছে? তো এবার আমাকে জানতে হবে, যদি আমরা এটারই অধ্যয়ন করি, তাহলে এটা জিনিসটা কি, যেটা আমরা অধ্যয়ন করছি জিনিসটা কি? ম্যাটার কী জিনিস বা পদার্থ কী জিনিস? পদার্থ এমন একটা জিনিস যেটা এই ইউনিভার্সে প্রেজেন্ট আছে। যে কোনো জিনিস হতে পারে যেটা ইউনিভার্সে, এই ব্রহ্মাণ্ডে অবস্থিত এবং যেটি একটি জায়গা দখল করছে, সেটি হচ্ছে ম্যাটার। তার মানে এই বোর্ডটা দেখতে পাচ্ছ, তার মানে এই বোর্ডটাও তো ম্যাটার। এই বোর্ডটা একটা ইউনিভার্সে প্রেজেন্ট আছে এবং এখান থেকে এতখানি একটা জায়গা দখল করে আছে। তো এটাই হয়ে গেল একটা ম্যাটার, পদার্থ। বোঝা যাচ্ছে? তো কি হচ্ছে ম্যাটার? যেটা ইউনিভার্সে আছে। অর্থাৎ আমার বিজ্ঞান কি বলছে? ইউনিভার্সের সব কিছু নিয়ে আমি গবেষণা করব, যেগুলো জায়গা ঘিরছে ইউনিভার্সে, যেগুলো জায়গা ঘিরছে সব কিছু নিয়েই আমি গবেষণা করবো। অর্থাৎ ইউনিভার্সকে আমি বাদ দিচ্ছি না, সব কিছু তো জায়গা ঘিরছে, সব কিছু নিয়েই আমি গবেষণা করব, সেটাই হচ্ছে ম্যাটার। অর্থাৎ যে কোনো জিনিস যেটা এই ইউনিভার্সে অবস্থিত, ইউনিভার্সে প্রেজেন্ট এবং তার কোনো জায়গা ঘিরছে, তাকে আমরা কি বলে দেবো? ম্যাটার বলে দেবো, ঠিক আছে? ম্যাটার কথা মানে হচ্ছে পদার্থ, ঠিক আছে? এইবার যে জায়গা ঘিরবে তার তো কিছু ভর থাকতে হবে, মাস থাকতে হবে, তাই না? যে জায়গায় ঘিরবে তার তো কিন্তু মাস থাকতে হবে। যেমন এই বোর্ডটা, এটা একটা জায়গা ঘিরে আছে, তো এর তো কিছু নিজস্ব ভর আছে, মাস আছে, তাই না? সেই মাস, তার মানে আমি এবার ম্যাটার থেকে কি চলে এলাম? মাসে। মাস মানে হচ্ছে ভর, তাই তো? মাস মানে কি? মাস মানে হচ্ছে ভর। অর্থাৎ কোনো বস্তুর মধ্যে, এই কোনো বস্তুর মধ্যে কতখানি ম্যাটার, কতখানি পদার্থ আছে, সেটাই তার ভর।
শুনতে একটু অন্যরকম লাগছে তো আমি বুঝিয়ে দেবো, কোনো টেনশন নেই। কোনো বস্তুর মধ্যে কতখানি ম্যাটার আছে সেটাই তার, কতখানি পদার্থ আছে সেটাই তার ভর। ঠিক আছে, পদার্থ মানে আমি কি বললাম, পদার্থ ছিল ইউনিভার্সে যে কোনো জিনিস অবস্থিত এবং যেটি তার জায়গা ঘিরছে সেটি একটা পদার্থ বা ম্যাটার। ম্যাটারকে আমি বলছি পদার্থ, তাই তো, পদার্থ। আর আমি মাসকে কি বলছি, কোনো বস্তুর মধ্যে যতখানি পদার্থ আছে সেটি তার মাস। তার মানেটা কি, কোনো বস্তুর মধ্যে যতখানি পদার্থ আছে সেটি তার মাস বা ভর। মানেটা কি, সাপোজ তোমাকে আমি একখানা কাঠের চেয়ার বললাম আনতে, ঠিক আছে, তুমি কাঠের চেয়ার এনেছো, তো কাঠের চেয়ারের মধ্যে কতটা কাঠ আছে সেটি হচ্ছে সেই কাঠের মাস, কাঠের চেয়ারটির মাস। বোঝা যাচ্ছে? সাপোজ তুমি একটা প্লাস্টিকের খেলনা নিয়ে খেলছো, ছোটোবেলায় খেলতে, তো এই প্লাস্টিকের খেলনার মধ্যে কতখানি প্লাস্টিক প্রেজেন্ট আছে সেটাই তার মাস। বা তুমি আজকে বললে আমার কাছে একটা 10 কেজির লোহার মূর্তি আছে, 10 কেজি লোহার মূর্তি আছে, তার মানে তুমি এটা বললে কি করে, কারণ এই লোহার মূর্তিটার মধ্যে 10 কেজি লোহা বিদ্যমান আছে, তবেই তো তার ওজন 10 কেজি হয়েছে। অর্থাৎ মূর্তিটার মধ্যে কতখানি লোহা আছে, কতখানি লোহা আছে সেটি হচ্ছে তার ভর। তুমি বলে দিলে 10 কেজি লোহা আছে, বোঝা গেল? তো কোনো জিনিসের মধ্যে কতখানি পদার্থ আছে, সেই পদার্থটা আছে সেটি তার মাস। অবভিয়াসলি লোহার মধ্যে তো লোহাই থাকবে, লোহার মধ্যে তো সোনা থাকতে যাবে না, তাই না? তাই জন্য হচ্ছে ওটা হচ্ছে তার মাস। বোঝা গেল? অর্থাৎ কোনো পদার্থের মধ্যে কতখানি সেই জিনিসটাই প্রেজেন্ট আছে সেটি হচ্ছে তার মাস। মাস মানে কি, মাস মানে হচ্ছে কোনো কিছুর মধ্যে কতটা পদার্থ প্রেজেন্ট আছে সেটি হচ্ছে তার মাস। বোঝা গেল মাস? বুঝলাম। এইবার যে জিনিসটা ম্যাটার, আমি বললাম তার কিছু মাস আছে, আর একটা কি বললাম, সেটা জায়গাও ঘিরছে, তার মানে তার ভলিউম আছে, আয়তন আছে। ভলিউম আছে না, আয়তন আছে, আয়তন আছে। কারণ কি, সে কিছু জায়গা ঘিরে আছে, তাই তো? কারণ কি, সে কিছুটা জায়গা ঘিরে আছে। তাহলে ভলিউম মানে কি, আয়তন। অর্থাৎ কোনো বস্তুর, কোনো ম্যাটারের বা কোনো পদার্থের দুটোই কোয়ালিটি, তার কতটা ভর আছে আর সে কতটা জায়গা ঘিরে আছে। ভর বা মাস আমরা দেখে নিলাম, এবার সে কতটা জায়গা ঘিরে আছে সেটা আমরা ভলিউম দ্বারা ডিনোট করি। ঠিক আছে, কী দ্বারা ডিনোট করি, ভলিউম দ্বারা ডিনোট করি। তো তুমি বলে দিলে যে আমার ঘরে অর্ধেক এরিয়া জুড়ে, বলছে কি, তুমি বলছো আমার ঘরের অর্ধেক এরিয়া জুড়ে আলমারি আছে, আমার ঘরে একটা আলমারি আছে, সেটা আমার অর্ধেক জায়গাটাকে খেয়ে নেয়। তার মানে কি, তোমার ঘরে অর্ধেক ভলিউম জুড়ে এই আলমারিটি অবস্থিত। ঠিক আছে, তোমার ঘরের অর্ধেক জায়গাটা ওই আলমারিটা দখল করে ফেলেছে। ঠিক আছে, তার মানে আমি ওই আলমারির ওয়েট জেনে নিলাম। আলমারির ওয়েট তো তুমি জানোই, বা ওয়েট বলছি মানে মাস তো তুমি জানোই কতটা ভর, আর তুমি কতটা জায়গা দখল করে আছে সেটাও আমাকে বলে দিলে, তাই তো? তার মানে আমি সেই পদার্থটার সম্বন্ধে ডিটেলসে পেয়ে গেলাম। তো কোনো পদার্থ সম্বন্ধে ডিটেলস জানতে গেলে আমাকে তার কী কী জানতে হলো, মাস জানতে হলো মানে ভর জানতে হলো, এবং তার কতটা জায়গা দখল করে আছে সেটা জানতে হলো। সেটাকে আমি ভলিউম দ্বারা নাম দিই, সেটার নাম দিয়ে আমি ভলিউম, যেমন সবার একটা আলাদা আলাদা নাম থাকে। ঠিক আছে, তোমাদের যেমন যে ধরো অ্যাভারেজ যে পড়াচ্ছে রাজশ্রী স্যার, ওরা তো নাম আছে রাজশ্রী স্যার, তাই না? সেরকমই তোমাদের ঘরের ধরো আলমারি আছে, তার নাম তোমরা আলমারি দিয়েছো, কতটা জায়গা দখল করে আছে সেটার নাম আমরা দিয়ে দিয়েছি ভলিউম। ঠিক আছে, তো এটার নাম দেওয়া হয়েছে, আর কিছু না, নামে কেউ যাবে না। যাই হোক, তাহলে কি বোঝা গেল, কি কতটা জায়গা দখল করা আছে সেটাই হচ্ছে তার ভলিউম। ঠিক আছে, এইবার গল্প হচ্ছে, আমরা তো ভলিউম জেনে কী কী জানলাম, আমরা প্রথমে আগে দেখি। আমরা প্রথমে ম্যাটার সম্বন্ধে জানলাম কেমিস্ট্রিতে। আমরা কেমিস্ট্রিতে কী কী জানতে পারলাম তাহলে, হ্যাঁ, সেটা না আগে দেখে নিই চট করে। ম্যাটার জানতে পারলাম আমরা, খুব ভালো করে ম্যাটার জানতে পারলাম, যেটাকে আমরা বাংলায় বলি পদার্থ, তাই তো? হাতের লেখাটা একটু খারাপ আছে, আমি তোমাদের মুখে বলে দেবো। আচ্ছা, তারপরে আমরা মাস জানতে পারলাম। মাস কার থাকে, কোনো বস্তুর মধ্যে যতটা পদার্থ থাকে সেটাই তার মাস, আমরা জেনে নিলাম। আর কি জানলাম, ওই বস্তুটা কতটা জায়গা ঘিরে আছে সেটাকে আমরা ভলিউম দ্বারা ডিনোট করছি। ঠিক আছে, কিন্তু এই সব কিছু তো আমরা জানলাম, কিন্তু একটা কনসেপ্টের একটু প্রবলেম হয়ে যাচ্ছিলো। সেটা কি, দুটো সেম ভলিউম, দুটো সাপোজ এই দুটো পাত্র, সেম ভলিউমের বস্তু আছে, এখানে সেম ভলিউমের বস্তু আছে, পাত্রটা ভরা আছে। ঠিক আছে, পাত্রটাকে ভরে রেখেছি আমি, দুটো পাত্রর ভলিউমটা সেম, হ্যাঁ, একই ভলিউম, এটারও যা ভলিউম এটারও তাই ভলিউম, দুটো পাত্রের ভলিউম সেম। তা দুটো সেম ভলিউমের পাত্রের মাস কি সমান হবে? আমি কি বললাম, দুটো ভলিউম সেম আছে, এখানে দুখানে আলাদা আলাদা জিনিস বলেছি, এখানে আমি একটা অন্য জিনিস ভরেছি, আর এখানে আমি অন্য আরেকটা জিনিস ভরেছি, কিন্তু এই দুটো জিনিসের ভলিউম কী আছে, সেম আছে, যেহেতু আমি দুটো একই পাত্রের ইয়েতে ভরেছি, ভলিউম সেম আছে, তাহলে তাদের মাস কি সেম হবে? মাস কি সেম হবে? কোশ্চেন দেয় এইখান থেকে পরীক্ষায় ডাইরেক্ট কোশ্চেন দেয়, কি বলে, যদি দুখানা সেম ভলিউমের পাত্রে দুটো ডিফারেন্ট জিনিসকে ভরা হয় তাহলে কি তাদের মাস সেম হবে? না, তাদের মাস সেম নাও হতে পারে।
ঠিক আছে? যদি তুমি একই জিনিস ভরে দাও তো সেম হবে, কিন্তু দুটো ডিফারেন্স জিনিস বললে তাদের মাস নাও সেম হতে পারে, বা মাস সেম হয় না, ঠিক আছে? মাস সেম হয় না, ঠিক আছে? তো এই যে মাস সেম হচ্ছে না, যেমন ধরো আমি এই পাত্রটার মধ্যে লোহা রেখেছি, এতখানি ভরে লোহা রেখেছি, ঠিক আছে? আর এই পাত্রটার মধ্যে এতখানি ভরে আমি সোনা রেখেছি, ঠিক আছে? এবার তুমি তো অবশ্যই, তোমাকে নিতে বললে তুমি অবশ্যই সোনা নিয়ে নেবে, তাই তো? হ্যাঁ, তবে একটা জিনিস বলতে হবে, যদি আমি জিজ্ঞেস করি এই দুটো তো ভলিউম সেম হয়ে গেল, এতখানি আমি লোহা রেখেছি, এতখানি আমি সোনা রেখেছি, কিন্তু এদের মাস কি সেম না? কারণ কি, সোনার মাস, সোনার ভর সবসময় বেশি হয় লোহার থেকে। সোনা কিন্তু লোহার থেকে বেশি ভারী। গোল্ড সবসময় আয়রনের থেকে ভারী হয়, ঠিক আছে? গোল্ড কিন্তু আয়রনের থেকে ভারী হয়। তো এর ফলে কি হলো, এটা আমরা জেনে গেলাম মাস সবসময় সেম হবে না। তাহলে যে কারণের জন্য মাস সেম হচ্ছে না, একই ভলিউম থাকা সত্ত্বেও যে কারণের জন্য মাস সেম হচ্ছে না, তাকে আমরা বলি ডেনসিটি বা ঘনত্ব। ডেনসিটি বা ঘনত্ব, বোঝা গেল? ভলিউম এক থাকা সত্ত্বেও যে কারণের জন্য মাস সেম হচ্ছে না, ভলিউম এক আছে থাকা সত্ত্বেও যে কারণের জন্য মাস সেম হচ্ছে না, তাকে আমরা কি বলি? ঘনত্ব বলি বা ডেনসিটি বলি, ঠিক আছে? ঘনত্ব বলি বা ডেনসিটি বলি, বোঝা যাচ্ছে? তাহলে ডেনসিটির জন্য ভলিউম সেম থাকা সত্ত্বেও কিন্তু মাস সেম হয় না। ডেনসিটিকে আমরা ডিনোট করি রো দিয়ে, ঠিক আছে? রো দিয়ে ডিনোট করি, ঠিক আছে? ডেনসিটি কি বলে, একক ভলিউমে, একক আয়তনে কোনো বস্তুর মাস কতটা সেটি হচ্ছে তার ডেনসিটি। একক আয়তনে, আয়তনকে একক রাখা হয়েছে, আমার হচ্ছে নিচে রাখা হয়েছে, ঠিক আছে? কোনো বস্তুর মাসের কি পরিবর্তন হয় সেটি হচ্ছে তার ডেনসিটি। তার মানে কি বললো, যে একক আয়তনে অর্থাৎ ভলিউমের রেসপেক্টে মাসের কি পরিবর্তন হয় সেটি হচ্ছে তার ডেনসিটি, তাই তো? সেটি হচ্ছে তার ডেনসিটি। তাহলে কি বোঝা যাচ্ছে, দুটো বস্তুর ভলিউম এক থাকা সত্ত্বেও, যে কারণের জন্য যাদের মাস পৃথক হচ্ছে সেই কারণটাকেই বলা হয় ডেনসিটি। কারোর বুঝতে কোনো রকম ডাউট? আশা করি তোমাদের ডাউট নেই, ঠিক আছে? এইবার এখান থেকে একটা সুন্দর জিনিস আমাদের বেরিয়ে আসে, ভলিউম সেম রেখে যদি আমরা মাসকে বাড়াই, ভলিউম সেম রেখে যদি আমরা মাসকে বাড়াই, ভরকে বাড়াই, তাহলে তার ডেনসিটি কী হবে? বাড়বে, ঠিক আছে? কারণ ডেনসিটি মাস সমান সমান আছে, তো রেসিপ্রোকালে তো নেই। রেসিপ্রোকাল মানে 1/, যেটা হয় সেটাকে বলে রেসিপ্রোকাল। ভলিউম সেম রেখে যদি আমি মাস বাড়াতে থাকি, যদি আমি এর ভর বাড়াতে থাকি, তাহলে এর ঘনত্বও বাড়তে থাকবে, ঠিক আছে? ঘনত্বও বাড়তে থাকবে, ঠিক আছে? আবার সেম ভলিউম সেম রেখে যদি আমি মাস কমাতে থাকি, অবভিয়াসলি ঘনত্ব কী হয়ে যাবে? কমে যাবে, বোঝা যাচ্ছে? তাহলে কি বললাম, কোনো বস্তুর মধ্যে ভলিউম সেম থাকা সত্ত্বেও যে কারণের জন্য তাদের মাস সেম হচ্ছে না সেটা হচ্ছে ডেনসিটি। ভলিউম সেম থাকলেও যে কারণের জন্য মাস সেম হচ্ছে না সেটা হচ্ছে ডেনসিটি। এবার ভলিউমকে আমি সেম রেখে যদি আমি মাস বাড়াই তাহলে বলবো এর ডেনসিটি বেশি, আর ভলিউমকে সেম রেখে যদি আমি মাস কমাই তাহলে আমি বলবো তার ওই বস্তুটার ডেনসিটি কম। বোঝা গেল? সুতরাং ডেনসিটি বলতে আমরা কি বলছি? ডিগ্রি অফ কম্প্যাক্টনেস, ঠিক আছে? কোনো জিনিসের ডিগ্রি অফ কম্প্যাক্টনেস, তার ঘনত্বকে বোঝায় ডেনসিটি, ঠিক আছে? এটাকে আমরা পরে আরও ভালোভাবে বুঝবো, মোটামুটি এই অবধি তোমরা বুঝে নাও, ঠিক আছে? এরপরে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে, এটা আমরা মুছে দিলাম, হ্যাঁ, আশা করি তোমাদের ডাউট নেই, এইটুকু তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এরপর যে পদার্থকে আমরা দেখেছি, পদার্থকে আমরা প্রথমে দুটো কন্ডিশনে ভাগ করতে পারি, ঠিক আছে? পদার্থকে একটাকে বলা হয় ফিজিক্যাল কন্ডিশন, যেটাকে বলে ভৌতিক আধার, ফিজিক্যাল কন্ডিশন। আর একটাকে বলা হয় কেমিক্যাল কন্ডিশন, মানে হচ্ছে রাসায়নিক আধার, কেমিক্যাল। এটাকে কি বলা হচ্ছে? ভৌতিক, আর একটা হচ্ছে রাসায়নিক, ঠিক আছে? ভৌতিক আর রাসায়নিক কন্ডিশনে আমি এটাকে আলাদা করছি, ঠিক আছে? ভৌতিক কন্ডিশন আর কিছু না, ধরো তোমার রাস্তাঘাটে মারামারি লেগে গেল কারোর সাথে, তো তোমাকে মেরে, তুমি হয়তো কাউকে মেরে দিলে মুখ টুক কালো হয়ে গেল, তারপরে তুমি কি ফিজিক্যালি তাকে হিট করলে, বা কেউ তোমাকে মারলো, তোমার চোখ ফোক ফুলে গেল, ঠিক আছে? তারপরে কি তোমাকে ফিজিক্যালি আঘাত দিল, ঠিক আছে? অর্থাৎ যে জিনিসকে টাচ করা যায়, ছোঁয়া যায়, যে জিনিসকে আমি ফিজিক্যালি অনুভব করতে পারি, সেটি হচ্ছে ভৌতিক কন্ডিশন বা ফিজিক্যাল কন্ডিশন। এর মধ্যে সলিড, লিকুইড, গ্যাস পড়ে, যেগুলোকে আমরা ছুঁতে পারি, পরে আসছে। যাই হোক,
আর কেমিক্যাল বা রাসায়নিক কন্ডিশন যেটাকে আমি টাচ করতে পারছি না, যেমন সাপে কামড় দিল, ঠিক আছে, সাপে যখন কামড় দেখি আমাদের শরীরের মধ্যে কেমিক্যালি রিয়াকশন হয়, ফলে মানুষ মরে যায় সাপে কামড় দিল, ঠিক আছে। আচ্ছা, আর কি বলা যায়, তারপরে অ্যাসিড অ্যাটাকের যারা ভিকটিমস আছে তাদের ক্ষেত্রে কেমিক্যালি রিয়াকশন হয়, ঠিক আছে। আচ্ছা, আমাদের খাওয়া দাওয়া ইন দ্য সেন্স আমরা যখন খাবার খাই মুখ দিয়ে বা দাঁত দিয়ে যখন চুইং করি, চিবাই আমরা, সেটা হচ্ছে ফিজিক্যালের উদাহরণ, ফিজিক্যাল কন্ডিশন বা ভৌতিকের উদাহরণ। কিন্তু এই যে খাবারটা পাচিত হচ্ছে, ডাইজেশন হচ্ছে, সেইটা রাসায়নিক চেঞ্জের উদাহরণ, ঠিক আছে। কারণ অনেক কেমিক্যাল থাকে, অনেক এনজাইম থাকে, যারা আমাদের খাবারটাকে ডাইজেস্ট করতে সাহায্য করে। তো ওই পদার্থটার দুটো কন্ডিশনে ভেঙে যাচ্ছে আমাদের খাদ্য। প্রথমটা হচ্ছে ফিজিক্যাল কন্ডিশন, যেটা আমরা দাঁত দিয়ে চিবাচ্ছি, সেটা হচ্ছে ফিজিক্যালি আমরা অনুভব করছি যে চুইং করছি, সেটা হচ্ছে স্বাদ পাচ্ছি, সেগুলো হচ্ছে ফিজিক্যাল কন্ডিশন। আর সেটাকে যে পেটের মধ্যে ভাঙা হচ্ছে সেটা হচ্ছে কেমিক্যাল বা রাসায়নিক কন্ডিশন, ঠিক আছে। তো ফিজিক্যাল কন্ডিশনকে আমরা আবার কিছু ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে। ফিজিক্যাল কন্ডিশনকে কী ভাগে ভাগ করা যায়? সলিড, লিকুইড, গ্যাস, প্লাজমা আর বোস আইনস্টাইন কন্ডেনসেট, বিইসি, ঠিক আছে। বিইসি সলিড মানে সলিড, লিকুইড, গ্যাস, প্লাজমা, বোস আইনস্টাইন কন্ডেনসেট, ঠিক আছে। সলিড, লিকুইড মানে জল, গ্যাসীয় পদার্থ, প্লাজমা আর বোস আইনস্টাইন কন্ডেনসেট, এই কটা কন্ডিশনে আমি ফিজিক্যাল কন্ডিশনকে ভাগ করতে পারি। আগে এই কন্ডিশন আমরা দেখে নিই, পরে আমরা কেমিক্যালের সম্বন্ধে জানবো, ঠিক আছে। এটাকে আমরা মুছে দিলাম, ঠিক আছে। তো ম্যাটার থেকে ফিজিক্যাল কন্ডিশন এলো, ফিজিক্যাল কন্ডিশনের মধ্যে আমরা 5খানা ভাগে ফিজিক্যাল কন্ডিশনকে ভাগ করতে পারি, সলিড, লিকুইড, গ্যাস, প্লাজমা আর বোস আইনস্টাইন কন্ডেনসেট, এই 5টা ভাগে আমরা ভাগ করতে পারি। এবার হচ্ছেটা কি, সলিডকে হিট দিলে আমরা পেয়ে যাই লিকুইড, তাই তো, লিকুইড, ঠিক আছে। সলিডকে হিট দিলে আমরা পেয়ে যাই লিকুইড। কীভাবে পাই? ধরো একটা বরফ আছে, বরফকে যখন আমরা টেম্পারেচার দিই সেটা গলে জল হয় না, তাহলে সলিডই তো ছিল, বরফটা তো সলিড ছিল, তাই না। সেটাকে যখন আমি টেম্পারেচার দিলাম সেটা হয়ে গেল, গলে জল হয়ে গেল, তাহলে সলিডকে টেম্পারেচার দিলে হয়ে গেল লিকুইড। আবার লিকুইডকে হিট দিলে কী হয়ে যাবে? গ্যাস হয়ে যাবে। তো জল ছিল লিকুইড, এখন লিকুইডকে আমি হিট দিলাম, ভেপোরাইজড হয়ে গেল, ভেপোরাইজ মানে ঊর্ধ্বপাতন হয়ে গেল, মানে গ্যাসে পরিণত হয়ে গেল, ঠিক আছে। ভেপার উঠলো, গ্যাসে পরিণত হয়ে গেল, ফলে এটা হয়ে গেল গ্যাস, তাই তো। লিকুইডকে আমি হিট দিলাম, হয়ে গেল গ্যাস। এবার যখন গ্যাসকে হিট দেবো, এবার হচ্ছে ভেরি হাই টেম্পারেচার, অনেক উচ্চ তাপমাত্রায়, ভেরি হাই, ঠিক আছে, অনেক উচ্চ তাপমাত্রায় হিট দিলে হয়ে যায় প্লাজমা। গ্যাসকে অনেক উচ্চ তাপমাত্রায় হিট দিলে হয়ে যায় প্লাজমা। কিভাবে হচ্ছে প্লাজমা পরে বলছি, ঠিক আছে। আচ্ছা, এক এক করে আসি। সলিড, লিকুইড, গ্যাস আর প্লাজমা। সলিডকে হিট দিলে কী হয়ে যাচ্ছে? লিকুইড হচ্ছে। তোমাকে বললাম বরফ আছে, বরফকে যখন আমি হিট দিচ্ছি কী হয়ে যাচ্ছে? লিকুইড হয়ে যাচ্ছে, ঠিক আছে, মানে গলে জল হয়ে যাচ্ছে। জলকে যখন আমি হিট দিচ্ছি ওটা বাষ্পীভূত হয়ে যাচ্ছে, দিয়ে গ্যাসের তৈরি করছে। গ্যাসকে যখন অনেক উচ্চ তাপমাত্রায় আমরা হিট দিচ্ছি তখন হয়ে যাচ্ছে প্লাজমা। বিইসি আমি পরে বলছি, ঠিক আছে। এই 4টে স্টেট বোঝা গেল, সলিড, লিকুইড, গ্যাস আর প্লাজমা, ঠিক আছে। এবার আমরা সলিড সম্বন্ধে জানবো। কী জানবো? সলিড সম্বন্ধে জানবো। সলিডটা কী জিনিস? তো আমরা এই স্টেটগুলো সম্বন্ধে জেনে ফেললাম, এবার আমরা সলিড সম্বন্ধে পুরোপুরি জানবো, প্রতিটা সম্বন্ধে জানবো, ঠিক আছে। তো আগে আমরা দেখে নিই সলিড কী জিনিস। এটা মুছে দিলাম, টোকা না হলে একটু পজ করে টুকে নিও তোমরা, ঠিক আছে। আর দেখলেও ক্ষতি নেই, যেটা তোমাদের সুবিধা। এবার আমরা কিসের সম্বন্ধে যাব? সলিড সম্বন্ধে। সলিড, ঠিক আছে। সলিড কী জিনিস? সলিড কী জিনিস? যার আকার এবং আয়তন ফিক্স থাকে। কি থাকে? আকার এবং আয়তন ফিক্স থাকে, ঠিক আছে। অর্থাৎ যার ভলিউম এক্স্যাক্টলি সমান থাকে, আকার এবং আয়তন কী থাকে? ফিক্স থাকে। অর্থাৎ কোনো পাত্রে ঢালি বা যেখানেই যাই রাখি তার কোনো পরিবর্তন হবে না অবস্থা, ঠিক আছে। সে যেমন তেমনই থেকে যাবে, সেটাকেই বলা হয়ে থাকে সলিড। সলিড আকার এবং আয়তন কি হয়? ফিক্সড হয়। সলিডের কোশ্চেন দেয় কি থাকে? আকার এবং আয়তন এই দুটোই কি হয়? ফিক্সড হয়, ঠিক আছে।
আকার এবং আয়তন এই দুটোই কি হয়, ফিক্সড হয়, ঠিক আছে। ওকে, আচ্ছা সলিডের ক্ষেত্রে কি হয়, কম্প্রেসাবিলিটি খুব কম হয়। কম্প্রেসাবিলিটি মানে হচ্ছে দাবানো যায় না সলিডকে, ঠিক আছে, প্রেশার দেওয়া যায় না, কম্প্রেস করা যায় না, ঠিক আছে, চাপানো যায় না। কম্প্রেসাবিলিটি লো হয়, চাপানো যায় না সলিডকে, ঠিক আছে। কম্প্রেসাবিলিটি খুব লো হয়, অর্থাৎ একে চাপানো যায় না, চাপানো যায় না। এত কিছু তো হচ্ছে, কিন্তু এটা কেন হচ্ছে, এর আকার আয়তন কেন ফিক্স থাকছে, কেন চাপানো যাচ্ছে না একে, কেন কম্প্রেসাবিলিটি এর লো থাকছে, এর শেপও ফিক্স থাকছে, সাইজও ফিক্স থাকছে, ঠিক আছে, আকার আয়তন সবই এক থাকছে, কিন্তু কেন হচ্ছে? কারণ কি, সলিডের মধ্যে মানে শক্ত জিনিসের মধ্যে ইন্টার মলিকুলার পেস মানে হচ্ছে ভেতরের যে মলিকিউল আছে তাদের মধ্যে দূরত্ব, পেস মানে হচ্ছে দূরত্ব, খুব কম থাকে। ইন্টার মলিকুলার পেস কি থাকে, খুব কম থাকে। এর ফলে তাদের মধ্যে অ্যাট্রাকশন ফোর্স বেশি থাকে। অর্থাৎ দুটো মলিকিউল যদি খুব কাছাকাছি থাকে, কারণ কেন কাছাকাছি আছে, কারণ তাদের মধ্যে তারা নিজে একে অপরকে খুব জোরে অ্যাট্রাক্ট করে রেখেছে, এই কারণে তো তারা কাছাকাছি থাকবে। সলিডের মধ্যে ইন্টার মলিকুলার স্পেস মানে ভেতরের যে ছোটো ছোটো মলিকিউলগুলো আছে তাদের মধ্যে দূরত্ব খুব কম, তারা একে অপরের একদম কাছাকাছি অবস্থিত, এরকমভাবে কাছাকাছি অবস্থিত, ঠিক আছে, কাছাকাছি অবস্থিত, খুব কাছাকাছি অবস্থিত। এই কাছাকাছি অবস্থিত হওয়ার কারণটা কি? কারণ হচ্ছে তারা কোথাও না কোথাও একে অপরকে খুব শক্তভাবে অ্যাট্রাক্ট করে রেখেছে, কেউ কাউকে ছেড়ে যেতে চাইছে না, এই কারণটার জন্য, মানে অ্যাট্রাকশন ফোর্স খুব শক্ত। তা কোশ্চেন দেয় সলিডের ক্ষেত্রে ইন্টার মলিকুলার পেস কী থাকে, মানে সলিডের মধ্যে ভেতরে যে মলিকিউলগুলো সেগুলো দূরত্ব কেমন হয়, খুব কম হয়, ইন্টারমলিকুলার স্পেস খুব কম থাকে। এর ফলে তাদের অ্যাট্রাকশন ফোর্স, ইন্টারমলিকুলার ফোর্স যেহেতু কম থাকে, অ্যাট্রাকশন ফোর্স বেশি থাকে। কারণ কি, যখনই কোনো দুটো বস্তু কাছাকাছি থাকবে, কারণ তাদের মধ্যে অ্যাট্রাকশন ফোর্স বেশি আছে, তাদের মধ্যে বন্ডিং খুব শক্ত, তাই কারণেই কোনো দুটো বস্তু কাছাকাছি থাকতে পারে। এটা পুরো ইউনিভার্সের ক্ষেত্রে ট্রু, ঠিক আছে। পুরো ইউনিভার্সের মধ্যে যখনই দুজন বস্তু বা যে কেউ কাছাকাছি থাকবে, কারণ হচ্ছে তার মধ্যে বন্ডিং খুব শক্ত। যদি কারোর মধ্যে বন্ডিং শক্ত না থাকে, তবে যদি তারা ব্রেক করে বেরিয়ে যাবে, তারা ভেঙে বেরিয়ে যাবে। এটা পুরো ইউনিভার্সের ক্ষেত্রে আমরা দেখতে পারি, ঠিক আছে, সবার ক্ষেত্রে। তুমি সবার ক্যারেক্টার দেখো, বা হিউম্যান ক্যারেক্টার, প্রাণীদের ক্যারেক্টার, বিহেভিয়ার, যা কিছু দেখো, সবার মধ্যে এই জিনিসটাই ফলো হয়। কারণ হচ্ছে ইন্টার অ্যাটমিক যে ফোর্সগুলো, সেগুলো ইন্টার অ্যাটমিক যে দূরত্বটা যদি কম থাকে, তবেই তাদের মধ্যে বন্ডিং শক্ত হবে, ঠিক আছে। তো এই কারণেই হচ্ছে সলিডের মধ্যে সলিড শক্ত অবস্থায় পাওয়া যায়, এবং বোঝা গেল, সলিডকে এই জন্য আমরা শক্ত অবস্থায় পাই, কারণ তাদের মধ্যে ইন্টার মলিকুলার যে স্পেস সেটা খুব কম হয়, ফলে তাদের বন্ডিং খুব শক্ত হয়, হেভি হয়। বোঝা যাচ্ছে? তাদের মধ্যে অ্যাট্রাকশন ফোর্স কী হয়, হায়েস্ট হয়ে যায়। এবং অ্যাট্রাকশন ফোর্স হায়েস্ট হওয়ার জন্য এদের মধ্যে ডেনসিটিও বেশি হয়, ঘনত্বও বেশি হয়, ঠিক আছে। যেহেতু এদের অ্যাট্রাকশন ফোর্স বেশি, তাই জন্য এদের মধ্যে ডেনসিটিও বেশি, ঠিক আছে। তো এখান থেকে আমি একটা রিলেশন পেলাম, যাদের ইন্টার মলিকুলার স্পেস কম হয়, তাদের অ্যাট্রাকশন বেশি হয় এবং ডেনসিটিও বেড়ে যায়। তিনটে রিলেশন পেলাম। ইন্টার মলিকুলার স্পেস যদি কমে যায়, এটা যদি কম হয় ইন্টার মলিকুলার স্পেস, তাহলে অ্যাট্রাকশন বাড়বে এবং ডেনসিটিও বাড়বে, ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, সলিডের উদাহরণ কি? সলিডের উদাহরণ হচ্ছে, যেমন হচ্ছে তোমার কাঠ বলো, লোহা বলো, ঠিক আছে, এগুলো হচ্ছে সলিডের উদাহরণ, ঠিক আছে। কাঠ, লোহা, হ্যাঁ, এগুলো হচ্ছে সলিডের উদাহরণ। এবার আমরা চলে আসবো গ্যাসে, এবার আমরা চলে আসবো লিকুইডে। সলিড তোমরা বুঝে গেলে আশা করি। কম্প্রেসাবিলিটি কম হয়, চাপানো যায় না, আকার আয়তন ফিক্স থাকে, ঠিক আছে। ইন্টার মলিকুলার স্পেস কী হয়, কম হয়, ফলে অ্যাট্রাকশন ফোর্স খুব বেশি হয়, এর ফলে ডেনসিটিও, ঘনত্ব বেড়ে যায়, ঠিক আছে। এবার আমরা দেখে নেব লিকুইড সম্বন্ধে। কী সম্বন্ধে দেখবো? লিকুইড সম্বন্ধে, তরল অবস্থা সম্বন্ধে আমরা দেখব। কঠোর অবস্থা দেখে নিলাম, এবার তরল অবস্থা দেখব। তরল অবস্থায় কী হয়, এর ভলিউম তো ঠিক হয়, ভলিউম তো ফিক্সড হয়, কিন্তু এর আকারের কোনো গল্প থাকে না। আয়তন তো ফিক্স থাকে, কিন্তু আকার ফিক্স থাকে না। একে যে পাত্রে ঢালবে সেই পাত্রে শেপ নিয়ে নেবে। 1 লিটার জলকে তুমি 1 লিটারে গ্লাসে ঢালো, গ্লাসের শেপ নেবে। 1 লিটারে তুমি যদি বাটিতে ঢালো, বাটির শেপ নিয়ে নেবে। তো যে পাত্রে ঢালবে তারই শেপ নিয়ে নেয় তরল, ঠিক আছে। কিন্তু এর ভলিউম সবসময় কী হয়, ফিক্সড হয়। ভলিউম হয় ফিক্সড, ঠিক আছে, কিন্তু এর আকার বা শেপ কখনোই ফিক্সড না। এর শেপ
এর শেপ ফিক্স থাকে না, আকার বা শেপ এর ফিক্স থাকে না, ঠিক আছে? যে পাত্রে ঢালা হয় সেই পাত্রেরই ও শেপ নিয়ে নেয়, ঠিক আছে? আকার বা শেপ ফিক্স থাকে না। এটিতে সলিডের তুলনায় ইন্টারমলিকুলার ফোর্স কম থাকে, মানে ইন্টারমলিকুলার যে ডিস্টেন্স সেটা হচ্ছে বেশি থাকে, ঠিক আছে? সলিডের তুলনায় এর মধ্যে ইন্টারমলিকুলার ডিস্টেন্স বেশি থাকে, অর্থাৎ এর ভেতরে যে মলিকুল আছে সেগুলো একটু দূরত্ব বজায় রেখে থাকে, ঠিক আছে? ইন্টারমলিকুলার, তাই জন্য দেখো তোমার লিকুইড বা তরল এরকমভাবে ঘুরে বেড়ায়, চলে বেড়ায়, সলিড দেখেছো চলে বেড়াতে, সমুদ্রগুলো দেখবে জলের ঢেউ উঠছে, ঠিক আছে? এর মধ্যে ইন্টারমলিকুলার স্পেস কী থাকে, একটু দূরত্ব বজায় থাকে, বেশি থাকে। এর ফলে এদের মধ্যে অ্যাট্রাকশন ফোর্স, যেহেতু এটাতে একটু বেশি থাকে, অ্যাট্রাকশন ফোর্স কী হয়ে যাবে, কমে যাবে। এর ফলে ডেনসিটিও কী হয়ে যাবে, কমে যাবে, সলিডের তুলনায় কমবে, ঠিক আছে? এর মধ্যে কী হয়, এর মধ্যে কী হয়, ইন্টারমলিকুলার যে স্পেস থাকে সেটা একটু বেশি হয় সলিডের তুলনায়, ফলে এদের মধ্যে যে মলিকুল দুটো আছে তার মধ্যে অ্যাট্রাকশন ফোর্স কী হয়, কমে যায়। যেহেতু অ্যাট্রাকশন ফোর্স কমে যায়, ডেনসিটিও হালকা কমে, ঠিক আছে? বোঝা গেল? লিকুইড সম্বন্ধে আর বোঝানোর কিছু নেই। লিকুইড হচ্ছে এটাই, এর কী হয়েছে, এর ভলিউম ফিক্স থাকে, আকার বা শেপ হচ্ছে পরিবর্তনশীল, যেখানে ঢালা হয় সে তার জায়গায় নিয়ে নেয়। আচ্ছা, এবার কি আছে, এদের ভেতরে যে ইন্টারমলিকুলার মানে স্পেস আছে সেটা একটু বেশি হয় সলিডের তুলনায়, এদের মধ্যেকার ইন্টারমলিকুলার স্পেসটা বেশি হয়, ফলে দুটো মলিকুলের মধ্যে অ্যাট্রাকশন ফোর্স কমে যায়, এর ফলে তারা একটুখানি মুভ করতে পারে, ঠিক আছে? ফলে এদের ডেনসিটিও একটু কমে যায়। বোঝা গেল? এবার গল্প হচ্ছে টেম্পারেচারের চেঞ্জের সাথে ভলিউমের কিছুটা চেঞ্জ হয়। টেম্পারেচার চেঞ্জ হলে ভলিউমেরও কিছুটা চেঞ্জ হয়। কি চেঞ্জ হয়? টেম্পারেচার চেঞ্জের সাথে ভলিউমেরও চেঞ্জ হয়, কিন্তু ওয়াটারের ক্ষেত্রে, জলের ক্ষেত্রে গল্পটা একটু আলাদা হয়। জলের ক্ষেত্রে গল্পটা কি হয়, একটু আলাদা হয়ে যায়। জলের ক্ষেত্রে কি হয়, জলের ক্ষেত্রে এটা টেম্পারেচার, এটা হচ্ছে ভলিউম। জলের ক্ষেত্রে যখন টেম্পারেচার বাড়ানো হবে 1 2 3 4 5 6 টেম্পারেচার বাড়ানো হবে, এটা একটু সাইডে টান, 2 3 4 5 6 7 জলের ক্ষেত্রে যখন টেম্পারেচার বাড়ানো হবে ভলিউম কী হয়, কমতে থাকে। টেম্পারেচার বাড়ানো হলে ভলিউম কী হয়, কমতে থাকে জলের ক্ষেত্রে। কত অবধি কমে? 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত জলের ভলিউম কী হয়, কমতে থাকে। 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত জলের ভলিউম টেম্পারেচার বাড়ানোর সাথে সাথে কমতে থাকে। আফটার 4 ডিগ্রি সেন্টিগ্রেডের ওপরে টেম্পারেচার বাড়ালে জলের ভলিউম আবার বাড়তে থাকে, ঠিক আছে? আবার বাড়তে থাকে। তো জলের ক্ষেত্রে প্রবলেমটা কী হয়, যখন আমরা টেম্পারেচার বাড়াচ্ছি 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত জলের ভলিউম কী হয়, কমতে থাকে, ঠিক আছে? এরকম একটা গ্রাফ দেখতে পাওয়া যায়। এবং আফটার 4 ডিগ্রি সেন্টিগ্রেড জলের ভলিউম আবার বাড়তে থাকে, ঠিক আছে? তো 4 ডিগ্রি সেন্টিগ্রেডের একটা প্রবলেম আছে জলের ক্ষেত্রে, ঠিক আছে? 4 ডিগ্রি সেন্টিগ্রেডের একটা প্রবলেম পাওয়া যায় জলের ক্ষেত্রে। তো কী হয়, এই 4 ডিগ্রি সেন্টিগ্রেডে ওয়াটারের যে ভলিউম বা আয়তন, এটা কি হয়, মিনিমাম হয় বা কম হয় বা সর্বনিম্ন হয়। এখান থেকে কোশ্চেন দেয়, ঠিক আছে, পরীক্ষায়। 4 ডিগ্রি সেন্টিগ্রেডে জলের ভলিউম সর্বনিম্ন হয়, কোশ্চেন দেয়। আমরা ফর্মুলা কি জানি, একটু আগে জেনেছি, ডেনসিটি হচ্ছে মাস বাই ভলিউম, অর্থাৎ ভলিউম যদি কম হয় ডেনসিটি বেড়ে যাবে, তাই তো? ভলিউমের সাথে ডেনসিটির সম্পর্ক কি, রেসিপ্রোকালের। দেখো মাসের সাথে ইকুয়াল আছে, তো এই ডেনসিটিও ওপরে আছে, মাসও ওপরে আছে, অর্থাৎ মাস যদি বাড়ে তো ডেনসিটিও বাড়বে। আর এই ডেনসিটি ওপরে আছে, ভলিউম নিচে আছে, এটার সাথে কী হবে, রিভার্স ক্যালকুলেশন হবে। অর্থাৎ যদি ভলিউম বাড়ায় তো ডেনসিটি কমবে, ভলিউম কমলে ডেনসিটি বাড়বে। উল্টো কেস হবে এই দুটোর মধ্যে, যেহেতু এটা রেসিপ্রোকালে আছে, এটা ওপরে আছে, এটা নিচে আছে, আর এটা ওপরে আছে, তার মানে এটা বাড়লে এটাও বাড়বে, এটা কমলে এটাও কমবে, এটা যা চেঞ্জ হবে এটা কম। আর জলের ক্ষেত্রে কী হচ্ছে, যখন ভলিউম কম হয় 4 ডিগ্রি সেন্টিগ্রেডে, তখন ডেনসিটি হয়ে যায় ম্যাক্সিমাম। ডেনসিটি কী হয়ে যায়, ডেনসিটি বা ঘনত্ব হয়ে যায় ম্যাক্সিমাম, সর্ববৃহৎ, ঠিক আছে? জলের ক্ষেত্রে ঘনত্ব কী হয়ে যায়, সর্ববৃহৎ। 4 ডিগ্রি সেন্টিগ্রেডে জলের ক্ষেত্রে সর্ববৃহৎ ঘনত্ব হয়ে যায়, ঠিক আছে? কোনো প্রবলেম?
4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত জলের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় ভলিউম কমে, আফটার 4 ডিগ্রি পর জলের ভলিউম আবার বাড়তে থাকে। আর ওই 4 ডিগ্রি সেন্টিগ্রেডে জলের ডেন্সিটি ম্যাক্সিমাম হয়ে যায়, ঘনত্ব ম্যাক্সিমাম হয়ে যায়, তারপরে আবার ডেন্সিটি কী হয়, কমতে থাকে, কারণ এটার সাথে উল্টো, ভলিউম বাড়তে থাকলে এখানে যখন ভলিউম বাড়বে তখন ডেন্সিটি আবার কমবে। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, আর এইখানে ডেন্সিটির যে ভ্যালু অফ ডেন্সিটি কত হয় 4 ডিগ্রিতে, 4 ডিগ্রিতে ডেন্সিটি ভ্যালুটা পরীক্ষায় দেয়, স্টার মেরে লিখে রাখবে তোমরা, স্টার মেরে লিখে রাখবে। এখান থেকে কোশ্চেন দেয় 4 ডিগ্রিতে ডেন্সিটির ভ্যালু কত, 4 ডিগ্রিতে ডেন্সিটির ভ্যালু কত বা ঘনত্বর ভ্যালু কত। ঠিক আছে, ঘনত্বর ভ্যালু লেখো 1000 কেজি পার মিটার কিউব, 1000 কেজি পার মিটার কিউব, যেটাকে আমরা বলি 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। ঠিক আছে, এখান থেকে পরীক্ষায় কোশ্চেন দেবে, এখান থেকে প্রচুরবার কোশ্চেন এসছে, এখান থেকেই কোশ্চেন কিন্তু তুলে দেবে। ঠিক আছে, 4 ডিগ্রি সেন্টিগ্রেডে ঘনত্বের ভ্যালু কত, 1000 কেজি পার মিটার কিউব অথবা 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব, এটা হচ্ছে 4 ডিগ্রি সেন্টিগ্রেডে ঘনত্বের ভ্যালু। ঠিক আছে, জলের ঘনত্বের ভ্যালু। বোঝা গেল এ অবধি? তো এই অবধি তোমরা দেখে নিলে জলের ঘনত্বটা, এটা বারবার করে বলছি, এটাকে তোমরা নোট ডাউন করে নেবে বা করে নেবে, স্ক্রিনশট নিয়ে নেবে, কারণ এখান থেকে কিন্তু পরীক্ষা তোমাদের কোশ্চেন দেবে। ঠিক আছে, আচ্ছা এটা আমি মুছে দিলাম। আচ্ছা, জলের আরেকখানা বৈশিষ্ট্য আছে, জল নিয়ে যখন বলছি আরেকখানা জলের বৈশিষ্ট্য বলে দিয়ে এই জায়গাটা থামিয়ে দেবো, আজকে ক্লাসটা এন্ড করবো। হ্যাঁ, জলের আরেকটা কী বৈশিষ্ট্য আছে, জল সলিড, লিকুইড এবং গ্যাস এই 3টি অবস্থাতেই পাওয়া যায়। ঠিক আছে, জল সলিড, লিকুইড এবং গ্যাস এবং এই 3টি অবস্থাতেই একসাথে পাওয়া যায়। 0 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি এমন একটি জায়গা আছে যে জায়গায় জল একসাথে সলিড, লিকুইড এবং গ্যাস 3টে অবস্থাতেই পাওয়া গেছে। 0 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি এমন একটা জায়গা আছে যে অবস্থাতে জলকে একসাথে সলিড, লিকুইড এবং গ্যাস 3টে অবস্থাতেই পাওয়া গেছে। এটিকে জলের ত্রিক বিন্দু, এটিকে জলের ত্রিক বিন্দু বা ট্রিপল পয়েন্ট বলা হয়ে থাকে। ট্রিপল পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, কোশ্চেন দেয় ট্রিপল পয়েন্ট থেকে, জলের ত্রিক বিন্দু বা ট্রিপল পয়েন্ট বলা হয়ে থাকে, ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার। 3টে কন্ডিশনেই পাওয়া যাচ্ছে জলকে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি এমন একটা জায়গায়, যেখানে জল সলিড হিসাবেও থাকতে পারে, লিকুইড হিসাবেও থাকতে পারে, আবার গ্যাস হিসাবেও থাকতে পারে। তো এই পয়েন্টটাকে ট্রিপল পয়েন্ট বা ত্রিক বিন্দু বলা হয়ে থাকে। ঠিক আছে, এখান থেকে যে কোশ্চেনটা দেয় এই ট্রিপল পয়েন্টের ভ্যালু দেয়। ঠিক আছে, এই ত্রিক বিন্দুর ভ্যালু দেয়, তো এই ভ্যালুটা তোমরা লিখবে। তো এই ট্রিক পয়েন্টের ভ্যালু হলো কেলভিনে 273.16 কেলভিন। ঠিক আছে, 0 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি একটি জায়গায় জলকে 3টি অবস্থাতেই পাওয়া যাচ্ছে, সলিড, লিকুইড ও গ্যাস, যেটাকে আমরা ট্রিপল পয়েন্ট বলি। পরীক্ষায় এই ট্রিপল পয়েন্টের ভ্যালুটা জিজ্ঞেস করে। ঠিক আছে, ভ্যালুটা কি? তো কেলভিন স্কেলের ভ্যালু হলো 273.16 কেলভিন। আচ্ছা, সেন্টিগ্রেডে 0.01 ডিগ্রি সেন্টিগ্রেড এবং ফারেনহাইটে বলে 32.02 ডিগ্রি ফারেনহাইট, ফারেনহাইট স্কেলে ভ্যালু। আচ্ছা, এগুলোর জন্য যে প্রেশারের দরকার হয়, সেটা হচ্ছে 611.73 পাস্কেল। ঠিক আছে, প্রেশারের দরকার হয়, প্রেশার বা চাপের দরকার হয়। ঠিক আছে, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এটাকে তোমরা নোট করবে। কেলভিন স্কেল, সেন্টিগ্রেড স্কেল আর ফারেনহাইট স্কেল। ঠিক আছে, কেলভিন, সেন্টিগ্রেড আর ফারেনহাইট স্কেল। জলে যে ত্রিক বিন্দু যার ভ্যালু কেলভিন স্কেলে 273.16 কেলভিন, সেন্টিগ্রেড স্কেলে 0.01 ডিগ্রি সেন্টিগ্রেড এবং ফারেনহাইটে 32.02 ডিগ্রি ফারেনহাইট। এবং যে প্রেশারের দরকার হয় সেটা হচ্ছে 611.73 প্রেশার পাস্কেল, 73 পাস্কেল প্রেশারের দরকার হয়ে থাকে জলের ত্রিক বিন্দু। ঠিক আছে, 0 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি একটা পয়েন্টে জল 3টে অবস্থাতেই দেখতে পাওয়া যায়, সলিড, লিকুইড এবং গ্যাস, একে ত্রিক বিন্দু বলা হয়ে থাকে। তো আজকে আমরা এই অবধি দেখলাম, লিকুইড পর্যন্ত আমরা শেষ করলাম। নেক্সট ক্লাসের পর থেকে আমরা এগোবো। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আর অবশ্যই চ্যাপ্টারটাকে ভালো করে দেখতে থাকবে। কেমিস্ট্রি থেকে কিন্তু প্রচুর কোশ্চেন দেবে, অলরেডি এখান থেকেও কিছু কোশ্চেন তোমরা পেয়ে যাবে। তো আজকের মতো এখানেই থাকলো আমাদের ভিডিও। ধন্যবাদ।